আসসালামু আলাইকুম, খুরশেদা কাকলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ৩ বছর আগে ঢাকার কেরানীগঞ্জে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে ৩ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪-এর বিচারক মুন্সি মুর্শিদুর রহমান এ রায় ঘোষণা করেন। মারিয়া নামে ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে দণ্ডিতরা হলেন কেরানীগঞ্জের খোলামোড়া গ্রামের কামের উদ্দিনের ছেলে সজীব, ফরিদপুরের ভাঙা উপজেলার খাকান্দা গ্রামের হাসমত আলীর ছেলে রাকিব এবং শরীয়তপুরের পালং থানার মুসলিম মাতব্বরের ছেলে শাওন। এছাড়া লাশ গুমের ঘটনায় তাদের প্রত্যেককে 7 বছর করে কারাদণ্ড, 10,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে 1 বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আলী আকবর এবং রিয়াজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন। কাল মহান স্বাধীনতা দিবস। গভীর শ্রদ্ধায় জাতি স্মরণ করবে আত্মদানকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাকে। লাখো মানুষের ঢল নামবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে। সেখানকার প্রস্তুতির খবর জানাচ্ছেন জাহিদুর রহমান। জাতির জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। সংগ্রামমুখর বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে 1971 সালের 26 মার্চ অর্জন করে কাঙ্ক্ষিত স্বাধীনতা। ইতিহাসের পরিক্রমায় স্বাধীন বাংলাদেশ পা রাখছে 55 বছরে। 1.5 মাস ধরেই চলছে সৌন্দর্য বর্ধন সহ ধোয়া মোছার কাজ। সব মিলিয়ে জাতির শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। চলছে 3 বাহিনীর মহড়া, নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমরা সাভার স্মৃতিসৌধ এলাকা একদম আমিনবাজার থেকে গণস্বাস্থ্য কেন্দ্র পুরোটা আমরা নিরাপত্তা চাদর ঢেকে ফেলবো। 12টি সেক্টরে আমাদের এখানে প্রায় 3,500 পুলিশ কাজ করবে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের পর জাতি প্রথমবারের মতো নয়া আঙ্গিকে উদযাপন করতে যাচ্ছে মহান স্বাধীনতা দিবস। সরিয়ে ফেলা হয়েছে স্মৃতিসৌধের মূল বেদিতে খোদাই করা শেখ মুজিবুর রহমান কর্তৃক ভিত্তিপ্রস্তর ফলকসহ শেখ হাসিনার সকল প্রতিকৃতি। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24-এর আন্দোলনে সকল শহীদদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রত্যয়ে এবার পালিত হবে মহান স্বাধীনতা দিবস। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। পবিত্র রমজান শেষের দিকে মুসলমানদের দোরগোড়ায় ঈদ। আনন্দের বার্তা নিয়ে আসা ঈদকে বর্ণিল করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ক্রেতাদের অনেকে বলেন, পরিবারের নারী ও শিশুদের নতুন পোশাক কেনা শেষ, এবার পরিবারের পুরুষ সদস্যদের জন্য পোশাক কেনার পালা। বিক্রেতারা বলছেন, ঈদের পাঞ্জাবির পাশাপাশি আবহাওয়ার কথা মাথায় রেখে বেশিরভাগ ক্রেতা পছন্দ করছেন হাফ হাতা শার্ট সহ ট্রেন্ডি সব কালেকশন। সাদরিনা খন্দকারের রিপোর্ট। ফ্যাশন সচেতনতা বা সাজ পোশাক নিয়ে ভাবনা নিতান্তই মেয়েলি ব্যাপার, এ ধারণা বদলেছে অনেকটা। আধুনিক রুচিশীল পুরুষ ঈদের মতো উৎসবে নিজেকে সাজাতে ভালোবাসেন। নিজস্ব স্টাইল অনুসারে ঈদ পোশাক, হাতঘড়ি, ব্রেসলেট, জুতাসহ নানা ধরনের ফ্যাশন সামগ্রী কেনায় ব্যস্ত এখন তারা। পবিত্র ঈদুল ফিতরের আনুষ্ঠানিক ইবাদত ঈদের জামায়াতে দল বেঁধে অংশগ্রহণ এবং আত্মীয় স্বজনের বাড়ি যেতে পুরুষদের পছন্দের শীর্ষে থাকে পাঞ্জাবি। তাই বিপণী বিতানগুলোর পাঞ্জাবির দোকানে উপচে পড়া ভিড়। তবে পাঞ্জাবি ছাড়াও এই ঈদে ট্রেন্ডি শার্ট, হাফ হাতা শার্ট সহ ডেনিমের প্যান্ট রয়েছে বেশিরভাগ ছেলেদের পছন্দের তালিকায়। ঈদে ইন জেনারেল ছেলেদের যে পোশাকগুলো, পাঞ্জাবি তো অবভিয়াসলি কিনবো, তারপরে আপনার শার্ট, জিন্স আর জুতা কিনবো। শার্ট ভালো লাগে তাই অলওয়েজ ফুল স্লিভের শার্ট পরি এবং পাঞ্জাবির প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন কাজ করে অলওয়েজ। পাঞ্জাবি তো কেনা হয়েছে, এখন পাঞ্জাবির সাথে আমি 2টা পোলো নিছি, 2টা পোলো আর হাফাসা শার্ট, যেহেতু সামনে গরম আসতেছে। সব বয়সী পুরুষের কথা মাথায় রেখে সাজানো হয়েছে এবারের ঈদের কালেকশন।
গরমকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ পোশাক তৈরি করা হয়েছে সুতি কাপড়। পাঞ্জাবিটার চাহিদাটা একটু বেশি। পাঞ্জাবির পাশাপাশি হাফ শার্ট আছে, ফুল স্লিভ শার্ট আছে, তারপরে ডেনিম প্যান্ট আছে, তারপর আপনার শু আছে। আপনি ক্যাজুয়াল শার্ট পাবেন, যেহেতু সামনে গরম চলে আসতেছে তার কারণে আমরা কিছু ক্যাজুয়াল শার্ট করেছি এবং হাফ স্লিভ কিছু শার্ট আছে, ফুল স্লিভও আছে, খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে, দেখতে পারেন। পুরুষদের ফ্যাশন ট্রেন্ডে বেশ কিছু পরিবর্তন আসছে কয়েক বছর ধরে। মানুষ এবার আগের তুলনায় আরও বেশি ফ্যাশন সচেতন হয়ে উঠেছে। আসন্ন ঈদে তাই পুরুষরা নিজেদেরকে নতুন ফ্যাশন ও ট্রেন্ডি পোশাকে সাজাতে ব্যস্ত সময় পার করছেন। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় আইনের প্রতি তোয়াক্কা না করে ফসলি জমি থেকে চলছে মাটি কাটার মহোৎসব। প্রতিদিন অসংখ্য গাড়ি দিনরাত বিরামহীনভাবে জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায়। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তেমনি ফসলের উৎপাদন কমে যাচ্ছে। তবে জেলা প্রশাসক বলছে ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ায় ১৭৯টি ইটভাটা রয়েছে, এর মধ্যে ১১০টি অবৈধ। এগুলোর কোনোটির ছাড়পত্র নেই, কোনোটি আবার ইট পোড়ানো আইন অনুযায়ী নিষিদ্ধ এলাকায় পড়েছে। জেলা সদর সরাইল, বিজয়নগর, নাসিরনগর, আশুগঞ্জ সহ বিভিন্ন স্থানে ফসলি জমির পাশে গড়ে ওঠা এসব ইটভাটার প্রয়োজনীয় মাটি সংগ্রহ করা হচ্ছে ফসলি জমি থেকে। কৃষকরা জানিয়েছে, একবার জমি থেকে মাটি কেটে নেওয়া হলে ৪-৫ বছর সে জমিতে আর ফসল করা যাচ্ছে না। আমরা বাধা দিলে উপর লেভেলের লোকগুলা আমাদেরকে অনেক কথা বলে, তো আমরা তো সাধারণ মানুষ, এসব কথা বলে আমরা টিকতে পারবো না। প্রশাসনের কাছে একটু দাবি আমাদের এই জমিগুলো রক্ষা করার জন্য এই মাটি কাটা যেন বন্ধ করা হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, এভাবে মাটি কাটা অবৈধ, এই ব্যাপারে সচেতনতা জরুরি। যদি কোথাও দ্বিফসলি বা 3 ফসলি জমি কর্তন করে, সেটা কিন্তু সরকারিভাবে নিষেধ করা আছে। জমিতে দেখেন কোথাও কোথাও এত গভীরতা করে পাশের জমিগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো এই বিষয়গুলা কিন্তু সামাজিকভাবে আমরা সচেতনতা করতে হবে। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন জেলা প্রশাসক। তো রেগুলারই আমরা মোবাইল কোর্ট করতেছি, শাস্তির আনতেছি, কিন্তু বেশিরভাগ যেগুলো হচ্ছে যে আপনার রিমোট এলাকাগুলোতে। আমার যেহেতু মেসের ট্রেনিং এ ছিল, তারা আসতেছে আগামী মাসের মধ্যে, হয়তো 8-10 জন আসবে আরো, তাহলে আমরা ফুল পেজের আরো কাজ করতে পারবো। ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছে কৃষক ও স্থানীয়রা। এনটিভি নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক খবর। গাজায় গত 24 ঘন্টায় 2 সাংবাদিক সহ অন্তত 65 জন নিহত হয়েছে। গত 19শে জানুয়ারিতে গাজায় শুরু হওয়া যুদ্ধবিরতিতে 2 মাস মোটামুটি শান্ত অবস্থা বিরাজমান ছিল। গত 18ই মার্চ সেই যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে গাজায় পুনরুদ্যমে হামলা শুরু করে ইসরায়েল। তারপর থেকে এ পর্যন্ত গাজায় নিহত প্রায় 700 ছাড়িয়েছে, যাদের মধ্যে অন্তত 400 নারী ও শিশু। হামাস জানিয়েছে তাদের বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তা হামলায় নিহত হয়েছেন। এর মধ্যেই মিশর ফিলিস্তিনি এই ভূখণ্ডটিতে যুদ্ধবিরতি ফেরাতে নতুন একটি প্রস্তাব দিয়েছে। মিশরের প্রস্তাবে বলা হয়েছে, হামাস প্রতি সপ্তাহে 5 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে, আর ইসরায়েল প্রথম সপ্তাহ শেষে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করবে। তুরস্কে 5 দিন ধরে চলা বিক্ষোভে 1100 মানুষকে গ্রেফতার করা হয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে রাস্তায় নেমেছে দেশটির হাজার হাজার মানুষ। ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেফতার দেখে কারাগারে পাঠানোর প্রতিবাদে শুরু হয়েছে এই বিক্ষোভ। আল জাজিরা জানায়, গত 1 দশকের মধ্যে এত বড় বিক্ষোভ আর দেখেনি তুরস্কবাসী। বিক্ষোভ দমনে এরই মধ্যে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ। এক পর্যায়ে তারা বিক্ষোভকারীদের উপর জলকামান ও পেপার স্প্রে ব্যবহার করেন। এ সময় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় তুরস্কের ইস্তাম্বুলের সিটি হল এলাকা। যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ডেনমার্কের গ্রিনল্যান্ড সফর করছে। এই ঘটনার নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন গ্রিনল্যান্ডের নেতারা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়ার ইচ্ছা পোষণ করেন। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পেতে অর্থ খরচের পাশাপাশি প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও জানান তিনি। তাই বর্তমানে বিশ্ব রাজনীতিতে বেশ আলোচনায় রয়েছে গ্রিনল্যান্ড। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের স্ত্রী উষা ভেন্সের নেতৃত্বে প্রতিনিধি দলটি গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ভ্রমণ করবেন এবং
কুকুরে টানা স্লেজের প্রতিযোগিতা উপভোগ করবেন। প্রতিনিধি দলের রয়েছে হোয়াইট হাউসের নিরাপত্তা পরামর্শক মাইক ওলাটস ও জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।